ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত, চলছে বেঁচে থাকার লড়াই। বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ পূর্বাঞ্চলের বহু এলাকা। ব্যাহত পণ্যবাহী ট্রাক চলাচল। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ। ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পানিবন্দী জেলায় ত্রাণ বিতরণে হঠাৎ করে বেড়েছে শুকনো খাবারের চাহিদা। সুযোগ পেয়ে দর বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চিরা মুড়ির দোকানে ভিড়। এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সহ 3 জনের বিয়ের হিসাব স্থগিত। বিএসসির তদন্তে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ। তথ্য চেয়ে ডিএসই সিএসসিকে চিঠি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন অগণিত মানুষ। চলছে বেঁচে থাকার লড়াই। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনী ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি একটি মহাসড়ক, অর্থাৎ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি গিয়েছে এটি সেই সড়কের চিত্র। এই চিত্রটি দেখেই আসলে বোঝা যায় যে বন্যার এবং ভারী বৃষ্টিপাতের ফলে যে পানি জমে গিয়েছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে, সেখানকার কি অবস্থা। সড়কটি আশপাশের নিচু জমি থেকে অন্তত 3 ফুট উঁচুতে। তো সেই 3 ফুট উঁচু সড়কটিতে যদি পানি জমে থাকে, সেক্ষেত্রে নিচের যে জমিগুলো আছে এবং নিচে যে বাসভবন বা অন্যান্য দোকানপাট আছে সেগুলোর অবস্থা সহজেই অনুমেয়। আমরা দেখেছি যে গলা সমান পানি, এটি সেই নোয়াখালীর বেগমগঞ্জের কথা বলছি। ভারত বাংলাদেশ সীমান্তর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের ঢল, সে ঢলের কমেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। তো সে জায়গাগুলোতে আসলে পানির পরিমাণ আরও অনেক বেশি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছেন তারা। আমরা অনেক জায়গায় দেখেছি যে একতলা ভবনের পুরো একতলাই আসলে পানির নিচে, অনেকে ছাদে আশ্রয় নিয়েছেন। এবং যে সকল টিনের ঘর রয়েছে সে সকল টিনের ঘরে তো আর ছাদে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। তারা আশপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি। তারা বলেছেন যে বিশুদ্ধ পানি এবং তাদের শুকনো খাবারের প্রচণ্ড সংকট রয়েছে। অর্থাৎ শুধুমাত্র পানিবন্দী জীবন বা পানির কারণে ঘর ছেড়ে চলে আসার যে কষ্ট, সে তার পাশাপাশি কিন্তু যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সমস্যা তা। আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, তার একটি উজ্জ্বল নিদর্শন গত বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে পারছে মানুষকে সাহায্য করছে, কেউ পানি দিয়ে, কেউ খাদ্য দিয়ে, কেউ আশ্রয় দিয়ে, প্রত্যেকে সাহায্য করছে। যেটি আসলে এই মুহূর্তে এই বানভাসী মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি তারা করছেন। এবং একই সাথে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে আসছে। আমি গতকালকের কথা একটু বলতে চাই। আমরা গতকালকে ফেনী মহিপাল এলাকায় ছিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে বারৈয়ারহাট থেকে মহিপাল পর্যন্ত পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে এবং যার প্রেক্ষিতে চট্টগ্রাম থেকে বারৈয়ারহাটের পরে আর কিন্তু ফেনীর দিকে আসার কোনো সুযোগই নেই। তাও আমরা দেখেছি যে যেভাবে পারছেন হেঁটে তারা বারৈয়ারহাট থেকে অন্তত 20 কিলোমিটার হেঁটে মহিপালের দিকে আসছেন। অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ আমরা দেখেছি গতকাল। এটি হচ্ছে তুলনামূলক কম দুর্ভোগ যে অংশটির কথা আমি বলছি। এর চেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে যারা ফেনী 6টি উপজেলা, বিশেষ করে ছাগলনাইয়া এবং ওই দিকের আশপাশের যে সকল মানুষ রয়েছেন, যারা সীমান্তবর্তী কাছাকাছি এলাকার মানুষ, তাদের সেখানে পানি অনেক বেশি পরিমাণে উঠেছে। এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন অনেকে, যে আসলে অনেকে তাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের কোনো খোঁজ পাচ্ছেন না। বানভাসী জলের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। সেই এলাকাগুলোতে আজকে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই। স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ারগুলো কাজ করছে না। কেউ আসলে তাদের স্বজনদের খোঁজও নেওয়ার মতন কোনো উপায় নেই।
যেদিকেই চোখ যায় শুধু পানি এবং গাছপালা যা দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে কিছু ঘরবাড়ি। এমন বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আসলে নৌকা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই একটি জিনিসের সংকট আমাদের নজরে এসেছে। যেহেতু এটি আশপাশে খুব নদীবহুল কোনো এলাকা না, এখানে কিন্তু বড় ধরনের কোনো নৌকা আগে থেকে যে এখানে ছিল এমন নয় বিষয়টি। অনেককেই আমরা দেখেছি ঢাকা থেকে ট্রাকে করে নৌকা তারা ভাড়া করে নিয়ে আনছেন এবং সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ চালাচ্ছেন, ত্রাণ কাজ চালাচ্ছেন। এবং আমরাও চেষ্টা করেছি যে কোনো একটি নৌকায় করে ভেতরে গিয়ে যতটুকু সম্ভব মানুষের দুর্ভোগ তুলে আনা যায়। তো আমরা দেখেছি যে এমন অনেক জায়গা আছে যেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, যার কারণে সেই জায়গাগুলোতে যে সকল মানুষরা আটকে রয়েছেন অনেককেই সেই নৌকার অপ্রতুলতার কারণে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়নি। অনেকে বলছেন যে মূল সড়কের কাছাকাছি যারা আশ্রয় কেন্দ্রে আছেন বা যারা মূল সড়কের আশেপাশে কিছু বাসভবনে আটকা পড়েছেন তারা যত সহজে ত্রাণ পাচ্ছেন, যারা আরও ভেতরে অবস্থান করছেন তারা কিন্তু সেই ত্রাণটি অত সহজে পাচ্ছেন না। ফেনীতে বেশ কিছু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে বেশ কিছু রুগীকে এবং সদ্যজাত শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে সেই নৌকা দিয়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল সরকারি সংস্থা বা বাহিনীগুলো রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে সেই রিমোট যেই প্লেসগুলো রয়েছে, যেসব জায়গায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই এবং নৌকার অপ্রতুলতার কারণে সেদিকে যাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী এক একটি বাসার ছাদের উপরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে এবং লাইফ জ্যাকেট তারা ছুঁড়ে মারছেন। এভাবে করে তারা তাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। গ্রামাঞ্চলে যে রিমোট এরিয়াগুলো রয়েছে যেখানে দুর্গতরা রয়েছেন, যাদের কাছে আসলে পৌঁছানো যাচ্ছে না, তো যত বেশি সংখ্যক নৌকা যদি তারা আনেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এই ছিল নোয়াখালীর এলাকার সর্বশেষ উপজেলা থেকে বন্যা সর্বশেষ তথ্য আমার কাছে। মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 5 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বর্ণার্থরা। বিস্তারিত জানিয়েছেন আমিনুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই সিলেটের মৌলভীবাজার জেলা, এই মৌলভীবাজার জেলার কিন্তু বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু এই পানিতে ডুবন্ত ছিল এবং এখানকার যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। গেল 3 দিন ধরে যে পানিটি ছিল সেটি মনু নদের পানি, এবং মনু নদের পানি সচরাচর এখানকার বাসিন্দারা যেটি বলেছেন যে সেটি সচরাচর এই মৌলভীবাজার শহরে প্রবেশ করে না, কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু মনু নদীর পানি এখানকার যেসব হাওরগুলো রয়েছে সেগুলো মারিয়ে লোকালয়গুলোতে ঢুকে পড়েছে এবং এখানকার বেশিরভাগ সড়কগুলো কিন্তু গেল 3 দিন ধরে ডুবন্ত ছিল। আজকে কিছুটা পানি কমেছে, যদিও আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু ভারতের ভেতর থেকে আসা পানি প্রবাহ কিন্তু মানুষজনের মনে ভীতির সৃষ্টি করেছে। যদি হাওরটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাহলে এই পানির প্রবাহ এরকম থাকবে না, স্থানীয় যেসব বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে ঢুকে পড়বে। যদিও গেল কয়েকদিন ধরে সিলেট থেকে মৌলভীবাজার গামী যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো ডুবন্ত ছিল এবং মৌলভীবাজার থেকে কুলাউড়া যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো ডুবন্ত ছিল। আজকে কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। সব বুড়াই আসলো, এটা সব বুড়াই আসলো পানি। এবারে ফিশারি আছে, প্রচুর ফিশারি আছে, সবগুলো ফুলকোর ফিশারি সব বুড়িয়া গেছে। বান সংস্কার না হওয়ার কারণে এই বানটা ভাঙ্গিয়া এদিকে পানির যে প্রবাহ সেই পানির প্রবাহ এখনো রয়েছে। এটি ভারতের মেঘালয় অংশের পানি এবং মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু সীমান্ত পেরিয়ে যেসব নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা, মনু, সুরমা সহ বেশ কয়েকটি নদী দিয়ে আসলে এই পানি বাংলাদেশে প্রবেশ করছে। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনীর পর্যায় থেকে অনেক জায়গাতে মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর জন্য বলা হয়েছে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। স্থানীয় পর্যায় থেকে যেটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মৌলভীবাজার জেলা প্রশাসন যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেটি অপ্রতুল আরো বাড়াতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে মৌলভীবাজার জেলার মানুষজনের যে ভোগান্তির চিত্র সেটি এখনো রয়েছে, তবে তাদেরকে এই পানি থেকে মুক্তি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজারের রাজনগরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল,
গেল 4 দিন ধরে মৌলভীবাজারের বেশিরভাগ নিম্নাঞ্চলের যেসব বাসিন্দারা রয়েছেন তারা দুর্ভোগের মধ্যে দিয়ে দিন পার করছেন, কেননা এখানকার যে মনু নদীর বাঁধ সেটি ভেঙে গিয়েছে এবং ভেঙে এখানকার যেসব লোকালয় রয়েছে এবং রাস্তাঘাটগুলো ডুবিয়ে দিয়েছে। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তাদের প্রয়োজন সারতে এভাবেই প্রায় কোমর সমান পানি ভেঙে তাদের দৈনন্দিন কাজ তারা সারতে বেরিয়ে আসছেন এবং আবার সন্ধ্যার আগে নাগাদ অনেকেই ফিরছেন, অনেকে রাত পর্যন্ত এভাবে পানিতে তাদের যে নিমজ্জিত সড়কগুলো রয়েছে সেই সড়ক ধরে তারা চলছেন। এভাবে আসলে প্রায় বেশিরভাগ উপজেলা অর্থাৎ মৌলভীবাজারের প্রায় 4টির বেশি উপজেলার প্রায় 2 লাখ মানুষ এই কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন। তাদের কাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা পৌঁছেনি এমনটি তারা অভিযোগ করেছেন এবং এখানকার যেসব আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিছুটা সহযোগিতা পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পর্যায় থেকে উদ্ধার তৎপরতা প্রথম দিন চালানো হলেও এখন পর্যন্ত যেসব এলাকা থেকে পানি নেমেছে সেসব এলাকাতে মানুষজন ফিরছেন, সেখানে তাদের পর্যায় থেকে কিছু সহযোগিতা করা হচ্ছে। যদিও আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে আজকে থেকে এবং আজকে অনেক এলাকা থেকে পানি নেমেছে, তবে এই পানি নামার যে অবস্থাটি সেটি ধীর গতিতে পানি নামছে এটি আসলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। অনেকেই আসলে রাজনৈতিক পর্যায় থেকে এসব এলাকাগুলোতে মানুষের খোঁজখবর রাখছেন এবং আজকে এখানে কেন্দ্রীয় জামায়াতের আমির এই এলাকাটি পরিদর্শন করছেন এবং আজকে এখানে কিছু ত্রাণ বিতরণের কথা রয়েছে। দর্শক আসলে শুধুমাত্র মৌলভীবাজার নয়, মৌলভীবাজারের নিকটবর্তী এবং সিলেটের নিম্নাঞ্চলের মানুষজনও কিন্তু এই পানির মধ্যে কষ্ট করতে হচ্ছে, কেননা ভারতের যে মেঘালয় এলাকাটি রয়েছে মেঘালয় এলাকাগুলো থেকে যখন পানির ঢল নামে তখন কিন্তু কুশিয়ারা, মনু নদী এবং পাশাপাশি সিলেটের সুরমা নদী এলাকার বেশ কিছু নিম্নাঞ্চলে যেসব নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর উপর দিয়ে পানিটি প্রবাহিত হয় এবং বাঁধ ভেঙে যাওয়ায়, বিশেষ করে মনু নদীর যে বাঁধটি রয়েছিল সেই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে প্রবল স্রোত আসলে মৌলভীবাজারের বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে এবং এখনো অনেক জায়গাতে ভোগান্তিতে সময় কাটছে মানুষের। এখন পর্যন্ত আসলে ভারী বৃষ্টিপাত বন্ধ থাকায় পানিটা কিছুটা ধীরগতিতে নামছে। যেভাবে আসলে ভারতের বিভিন্ন অংশ দিয়ে আসলে যেভাবে বন্যা কবলিত হয়ে পড়ছে এবং সেখান থেকে কয়েকটি গেট খুলে দেওয়া হচ্ছে, সেভাবে আসলে এই অতিমাত্রায় পানি নেমে আসার কারণে সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখা দিয়েছে বাংলাদেশ অংশে। এবং সিলেট অঞ্চলের যে অবস্থাটি হয়, আপনারা জানেন যে সিলেট অঞ্চলে যখন পানিটি নেমে আসে তখন হাওড়গুলোতে পানি প্রবেশ করে এবং এখন যেহেতু হাওড়গুলোতে আপনারা জানেন বর্ষায় পানি থাকে, সে কারণে আসলে ধীর গতিতে পানি নামছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে এই অবস্থার উন্নতি হতে পারে, তবে আবারও যদি নতুন করে ভারতের মেঘালয় থেকে পানির ঢল নামে তাহলে কিন্তু এই সিলেট অঞ্চলে অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দাদের কষ্ট আরো বাড়বে, কেননা এই পানি থাকা অবস্থায় নতুন ঢল নামলে কিন্তু এর পরিস্থিতির কিন্তু ভয়াবহ রূপ আমরা দেখতে পাবো। যদিও আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি রাখা হয়েছে। সাধারণ মানুষ যদি বড় আকারের বন্যার মুখোমুখি হন, দীর্ঘস্থায়ী বন্যার মুখোমুখি হন, তাহলে কিন্তু সেনাবাহিনীর যে তৎপরতা সেটি আরো বাড়ানো হবে। পাশাপাশি আমরা সকাল থেকে কোস্টগার্ড সদস্যদের দেখেছি বিভিন্ন এলাকায় ঘুরতে, তারা সেই সব মানুষজন যারা দুর্ভোগে থাকবেন তাদেরকে তাদের পর্যায় থেকে সহযোগিতা করতে প্রস্তুতি রয়েছে। তো জেলা প্রশাসক মৌলভীবাজারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে এই এলাকাগুলোতে সাধারণ মানুষকে সরিয়ে নিতে প্রথম থেকে আসলে প্রস্তুতি ছিল, তবে শুরু থেকে অনেকেই আসলে আপনারা জানেন যে বন্যা কবলিত হয়ে পড়লেও মানুষজন তার ঘরের মায়া ছাড়তে পারে না। তারা আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসনের যে আহ্বান, সেই আহ্বানের সঙ্গে সঙ্গে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আসেন না, কিছুটা সময় লাগে। তো এই অবস্থা থেকে মৌলভীবাজারের অংশের যে চিত্র সেটি আমরা জানাচ্ছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে একটু চট্টগ্রামের খবর জানতে চাই। চট্টগ্রামের ফটিকছড়িতে রয়েছেন আমাদের সহকর্মী শফিক, তিনি জানাবেন চট্টগ্রামের খবর। শফিক। চট্টগ্রামের পূর্ব ফটিকছড়িতে আমি আছি। এখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা, বাসাবাড়ি, ঘর বাড়ি কিন্তু আসলে তলিয়ে গেছে। মানুষ যারা আটকে ছিল বিভিন্ন ঘরে, তারা কিন্তু এই যে বস্তা নিয়ে ঘর থেকে তারা কিন্তু বের হয়ে আসছেন। কি অবস্থা মানুষ আসলে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে কোমর সমান, হাঁটু সমান পানি মারিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন। এবং এখানে বলে রাখি, চট্টগ্রামে যে বিভিন্ন যে ফটিকছড়ি এখানে যে কোটা আন্দোলন সংস্কারের যে সমন্বয়ক রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা যারা রয়েছে তারা কিন্তু
কিন্তু এখানে কিন্তু তারা এই দল বেঁধে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে এবং হাত জাল দিয়ে মানুষ মাছ ধরছে। এবং চট্টগ্রামের যে শুধু এই যে ফটিকছড়ি না, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এবং খাগড়াছড়ি তো আছেই। এই যে খাগড়াছড়ি থেকে নেমে আসা যে পানি, যে হালদা পানি দিয়ে সেখানে পুরো এলাকা কিন্তু ডুবে গেছে এই চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। এবং এখন পর্যন্ত আমাদের যে তথ্য আছে এখানে প্রায় 9টি উপজেলায় পানি উঠে গেছে এবং 5 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে আমরা জানতে পেরেছি। এবং প্রায় 50 থেকে প্রায় 50,000 হেক্টর জমিতে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে ফসলি জমি এবং মাছের ঘের সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং মানুষ যে দুর্ভোগের মধ্যে ছিল। আমি এই যে জায়গায় দাঁড়িয়েছি এখানে কিন্তু গত 2 দিন আগে গলা সমান পানি ছিল, অর্থাৎ এখন পানি নামতে শুরু করেছে। চট্টগ্রামের এই ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকা থেকে পানি এখন নামতে শুরু করেছে। গত 2 দিন আগে কিন্তু অবস্থা একেবারে নাজুক ছিল। তবে এখানে একটু সুখবর, সেটি হচ্ছে যে কোটা আন্দোলনকারী যে সংগঠন রয়েছে যারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলা বিভক্ত, অর্থাৎ চট্টগ্রামের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে এই ফটিকছড়িতে একটি কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তারা দিচ্ছে। এবং শুধু কোটা আন্দোলনকারী না, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব তারা কিন্তু হাতে হাত রেখে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, মানুষের দুর্ভোগে এগিয়ে আসছে। তবে এখানকার যে মানুষগুলি আটকে আছে বিভিন্ন ঘর বাড়িতে, তাদের একটি কথা সেটি হচ্ছে আসলে শুকনো খাবার চেয়ে তাদের বেশি প্রয়োজন রান্না করা খাবার। কারণ অনেকে বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় সেখানে রান্নাবান্না করা যাচ্ছে না, তারা সেই জন্য শুকনো খাবার দিয়েও অনেক সময় কিন্তু সেটি কাজে আসছে না। এবং রান্নার খাবার দিয়ে বলার কথা হচ্ছে, আপনারা একটা ভেলা দেখতে পাচ্ছেন যে কলা গাছ দিয়ে বানানো হয়েছে, সেই ভেলায় করে কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন জায়গাতে একটি জায়গা থেকে অন্যান্য জায়গা কিন্তু তারা যাচ্ছে। তো চট্টগ্রামে আরেকটি বিষয় যে বারবার বলা হচ্ছে, চট্টগ্রামে যে কাপ্তাই বাঁধ, যে রাঙ্গামাটির যে কাপ্তাই বাঁধ রয়েছে সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ দেখা যায়, ভয় আতঙ্ক দেখা যায় সেই কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেবে কিনা, কারণ সেই কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দিলে কিন্তু আরও বিস্তীর্ণ এলাকা কিন্তু ডুবে যাবে। যদিও এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই কাপ্তাই বাঁধ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এবং যে কাপ্তাই বাঁধ ছাড়তে হলে সেখানে 109 ফিট পানি SML পানি হতে হবে, সেক্ষেত্রে এখন 106 ফিট, আর 3 ফিট পানি উঠলেই তারপর কাপ্তাই বাঁধ ছাড়বে। আর কাপ্তাই বাঁধ যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে জানানো হবে, নৌবাহিনীকে জানানো হবে, জেলা প্রশাসন থেকে মানুষকে মাইকিং করা হবে যদি কাপ্তাই বাঁধ ছাড়ে। যদি কাপ্তাই বাঁধ ছাড়ে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, পুরো দক্ষিণ এবং উত্তর চট্টগ্রাম যে তলিয়ে যাবে সেটা বলা যায়। কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই, এখন বৃষ্টি কমে গেছে, সেটা আমরা একটি ভেলা আসছে, সেই ভেলাটি একটু দেখার চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভেলায় করে মানুষগুলো আসছেন, পারাপার হওয়ার জন্য চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু সেই ভেলা মানুষ পার করাচ্ছেন এবং গ্রামের মানুষ যে বিপাকে আছে সেটি বলা যায়। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রামে যে চট্টগ্রাম বন্দর কিন্তু আসলে একটা বিষয়, যেহেতু পানি আটকে গেছে, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় যেহেতু পানি বন্দী হয়ে গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দর পণ্য ওঠানামা কিন্তু থাকলেও কিন্তু সেই পণ্যগুলো সরবরাহ না করা বড় ধরনের ক্ষতি হতে হয় চট্টগ্রাম। এবং যে সড়ক এবং রেল সড়ক এবং সড়ক যে বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের সম্মুখীন পড়তে হবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে নানা ধরনের ক্ষতির যে সম্মুখীন হতে হবে সেটা আসলে বোঝা যায়। অর্থাৎ বন্দরনগরী যেহেতু চট্টগ্রাম, সেক্ষেত্রে চট্টগ্রামের যে খাতুনগঞ্জ রয়েছে, আসাদগঞ্জ রয়েছে, ব্যবসায়ী এলাকা এবং চট্টগ্রাম বন্দর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নানা সমস্যা, ব্যবসায়ীদের নানা সমস্যার মুখোমুখি হতে পারে। যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন পানির নিচে তলিয়ে গেছে, রেল চলাচল বন্ধ রয়েছে, সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, সেই জন্য সব কিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা, ফেনীর, নোয়াখালী, লক্ষ্মীপুরের মতো কিন্তু চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়া, রাউজানের একই অবস্থা। যদি দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া বেশ কিছু এলাকা পানি উঠেছে, তবে উত্তর চট্টগ্রামের অধিকাংশ উপজেলাকে পানির নিচে এখনো তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সর্বশেষ তথ্য বন্যার। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, তার আগে যুক্ত ছিলাম মৌলভীবাজারে। অন্য প্রসঙ্গ, দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো, অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। আপনারাই বলছেন যে একটা আস্থার সংকট চলছে, ছাত্র জনতা বলি, সাধারণ মানুষের বলি, ডিএমপি ঢাকা মহানগরে একটা আস্থা, সারা বাংলাদেশেও আস্থার সংকট চলছে পুলিশের সাথে সাধারণ মানুষের।
আপনারা আস্থার সংকট মেটানোর জন্য, আস্থা ফিরিয়ে আনার জন্য যে অপেশাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছেন, নাকি তাদেরকে রেখেই আপনারা আগাচ্ছেন? বিশেষ করে যেই অপেশাদার পুলিশ সদস্যদের কথা আপনারাও বলছেন, তাদের সাথে যারা তাদের নির্দেশ পালন করে উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তাদেরকে কিন্তু আমরা এখনো দেখছি স্বপদে বহাল, এবং তারা ডিএমপিতে এবং গুরুত্বপূর্ণ পদে আছে। না, এটা না, ঠিক আছে, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এটি সময় লাগবে। আপনার যে কোনো বিষয় তো তাৎক্ষণিক হয় না, তাই না? এটা একটা প্রক্রিয়া। তবে আপনারা এটা ওই যে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন, এনারা থাকবেন না, এনারা থাকবেন। এই গণ আন্দোলনে আপনাদের কতজন পুলিশ সদস্য মারা গেছে এবং আহত হয়েছে? আচ্ছা, এই সংখ্যাটি একটু আমি পরিসংখ্যাটা দেখে বলতে চাই যে আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রো পুলিশে নিহত হয়েছেন 14 জন পুলিশ সদস্য, এবং ইনজুর্ড হয়েছেন আপনার 427 জন। এর সঙ্গে সাধারণ মানুষের সংখ্যা কতজন? জেনারেল পেপল এবং স্টুডেন্টের সংখ্যাটা আমরা এখনও প্রকৃত সংখ্যাটা আমাদের কাছে নেই, তো আমরা চেষ্টা করছি যাতে এটা আপনার এটা ওই যে অ্যাকুরেট ফিগার আমরা পাই, এটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফেনী সদর, পরশুরাম এবং সোনাগাজীতে এখনও হু হু করে বাড়ছে পানি। কোমর পানিতে দিনরাত কাটছে বানভাসীদের। তবে ফুলগাজী ও দাগনভূঞাতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়া সজল। স্মরণকালের ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি। তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না, সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে। রবিবার থেকেই কিন্তু মূলত বাঁধ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে, এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী, পরশুরাম দিয়ে একের পর এক লোকালয়ে প্রবাহিত হতে থাকে, সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে। আপনাকে যদি বলি পুরো ফেনী জেলার চিত্র, সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিপালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত, জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে, এটি ছাড়া পুরো ফেনী পানিতে তলিয়ে রয়েছে। ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে, তাকিয়া রোড, ইসলামপুর রোড, সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীরা, পাইকারি যারা আড়তদার এবং মহিপালের বিভিন্ন আড়তদার, তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে। অন্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাজী, পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটি 2 দিন 3 দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এবার দেখেছি সেটা পুরোটাই একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের বাসাবাড়ির মধ্যে অনেকের যারা নিচতলার বিল্ডিংয়ে রয়েছে, তাদের জানলার উপরে বা অর্ধেকের বেশি পানি হয়ে তাদের বাড়িঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমন্বয় না করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে, অনেক উদ্ধারকর্মী যাচ্ছে, আবার কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না। এই কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যতদূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা, সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টন হয়, সেটা ব্যবস্থা নেওয়া। সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে, এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকার কারণে উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে। আমাদের কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয়। তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধিতে রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা সিলেট ট্রেন চলাচল। প্লাবিত এলাকা থেকে পানি কিছুটা কমলেও দুর্ভোগে বহু মানুষ। সবশেষ খবর জানাতে শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। রাশেদ, হবিগঞ্জে বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে। আমরা দেখেছি যে গত 2 দিন থেকে হবিগঞ্জের যে নদ নদীর পানিগুলো ছিল, এই পানিগুলো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর গত 2 দিন থেকে এই পানিগুলো কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে হবিগঞ্জের বিভিন্ন নদী, বিশেষ করে খোয়াই নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল, কিন্তু পানি কমার পর এই ভাঙন অনেকটা কমে গেছে এবং অনেকটাই শঙ্কামুক্ত রয়েছেন নদী পাড়ের মানুষজন। তবে হবিগঞ্জের যে ঝুঁকিপূর্ণ রেল ব্রিজের কারণে, রেল
যোগাযোগ ঢাকা সিলেট রেল যোগাযোগ বন্ধ ছিল। এই রেল যোগাযোগ এখন পর্যন্ত চালু হয় নাই, তবে রেলওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে আজকে বিকেলের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ব্রিজের কাছে বিভাগীয় ব্রিজ যে প্রকৌশলী ওয়ালিউল হক ওনার নেতৃত্বে শ্রমিকরা কাজ করছেন এবং যে ব্রিজের যে সব জায়গায় ক্ষতি হয়েছিল এই ক্ষতিগুলো তারা মেরামতের কাজ করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন শ্রমিকজন এখানে ব্রিজ মেরামতের কাজ করছেন এবং তারা আশা করছেন যে বিকালে যে ট্রেনটি আসবে এই ট্রেনটি এখান দিয়ে চলাচল করতে পারবে। হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি, হবিগঞ্জের খোয়াই নদীর পানি এই যাবৎকালের সবচেয়ে বেশি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং বাল্লা পয়েন্টে 279 সেন্টিমিটার, যা এই রেকর্ড পরিমাণ পানি এখানে প্লাবিত হয়েছিল এবং যে কারণে হবিগঞ্জের যে আশেপাশের যে কয়েকটি ভাঙ্গা ছিল এই ভাঙ্গাগুলা দিয়ে পানি প্রবেশ করে জালালাবাদ সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল এবং হবিগঞ্জের মানুষ একদম কয়েকটি রাত আতঙ্কে ওনারা ঘুমাতে পারেন নাই হবিগঞ্জের মানুষ, কিন্তু এই গত 2 দিন থেকে পানি কমার পর মানুষের আশঙ্কা দূর হয়েছে এবং রেলওয়ে যোগাযোগটা বন্ধ ছিল, তো রেলওয়ে যোগাযোগটাও আজকে চালু হওয়ার কথা রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে হবিগঞ্জে যে বন্যা পরিস্থিতি সম্পূর্ণরূপে বন্যার যে প্রাদুর্ভাব, যে ক্ষতিকর প্রাদুর্ভাব থেকে হবিগঞ্জ মুক্ত হয়েছে এবং যেভাবে আজকে প্রখর রৌদ্র আমরা দেখতে পাচ্ছি, এই রৌদ্র যদি থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই যে বিপদসীমার নিচে পানি চলে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে নদীগুলার যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এই পানিগুলা কমে গেছে এবং এই পানি কমার কারণে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি আমার কাছে সর্বশেষ। পূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা, এজন্য পাইকারি মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিস্তারিত জানাতে নিউ মার্কেট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল, যাচ্ছে তার কাছে। বাদল, মানুষ কিন্তু সমুদ্রে মাছের উপরে নির্ভরশীল। আপনি দেখতে পাচ্ছেন যে গত কাল থেকে এবং এই পটুয়াখালী কিন্তু নিউ মার্কেটে মাছের বাজার রয়েছে, এই মাছের কিন্তু সরবরাহ কম রয়েছে। এছাড়া যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু গত 1 মাস ধরে মহিপুর আলিপুরের যে শত শত ট্রলার রয়েছে এই ট্রলার কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না, যার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু সকল ধরনের মাছের দাম বেড়ে গেছে। তবে এই যে পটুয়াখালী যে নিউ মার্কেট বড় যে পাইকারি বাজার এবং সমুদ্রগামী কোনো মাছই আসছে না এই বাজারে, যার কারণে যা দেশীয় মাছ রয়েছে এবং চাষের যে রুই পাঙ্গাস যে বিভিন্ন প্রকার যে ঘেরের মাছ রয়েছে এই মাছের দাম কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়ে গেছে। আমরা এই যে নিউ মার্কেটে রয়েছে কিছু নদীর রূপালী ইলিশ রয়েছে, এই ইলিশের দাম যেখানে ছিল 1 কেজি ওজনের রূপালী ইলিশের দাম ছিল 1200 টাকা 1500 টাকা কেজি, বর্তমানে কিন্তু যে ইলিশ কিন্তু আগে ছিল 400 থেকে 600 টাকা কেজি থাকতো, এখন বর্তমানে 800 থেকে 1000 টাকা কেজি ছাড়া কোনো রূপালী ইলিশ মিলছে না। তবে এ বিষয়ে যে এখানকার আড়তদাররা রয়েছে, আড়তদারদের সাথে কথা বলেছি মাছের দাম বৃদ্ধির বিষয়ে, তারা যে বিষয়টা বানিয়েছে যে সমুদ্রে পরপর 2 বার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না জেলেরা, যার কারণে মাছের দাম একটু বৃদ্ধি রয়েছে। তবে কিছুদিনের মধ্যে আবহাওয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে মাছের দাম স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেট থেকে মাছের বাজারে আমার কাছে সর্বশেষ খবর। পটুয়াখালীর মাছের বাজারের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন এই সময়ের বাণিজ্য। বর্ণাঢ্যদের খাদ্য সহায়তা দিতে বাজারে বেড়েছে শুকনো খাবারের চাহিদা, এতে দাম বেড়েছে মুড়ি, চিরা ও গুড়ের। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব পণ্যের স্বল্পতার কথা জানা যায়। বিক্রেতারা জানিয়েছেন শুক্রবার রাত থেকে চাহিদা বাড়ে, সরবরাহ কম। বাজারে প্রতি কেজি খোলা মুড়ি
68 থেকে 75, চিড়া 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। খেজুরের গুড় 120 থেকে 135 টাকায়, আর আখের গুড় বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। এদিকে সবজির বাজারে পটল, ঢেঁড়স, করলা সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। পেঁয়াজে বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে একদিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। শুকনো পণ্য বেচাকেনার খবর জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুল রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, কারওয়ান বাজারে আছি এই মুহূর্তে। আমরা আছি মুড়ি, চিড়া এবং শুকনো খাবার যেই অংশটিতে বিক্রি হয় সেখানে। আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ ক্রেতা কিন্তু ভিড় করছেন এই শুকনো খাবার, যেগুলো আসলে মূলত বন্যার্ত যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য ঢাকা থেকে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন, শিক্ষার্থীরা এবং সাধারণ পেশাজীবী মানুষজনও কিন্তু এসেছেন এই ধরনের শুকনো খাবারগুলো তাদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু এখানে এসে যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি, কোনো ধরনের মালামালি আমরা এখানে তেমন বেচা কিনা দেখতে পাচ্ছি না। বিশেষ করে মুড়ি, চিড়া, গুড় এই ধরনের শুকনো খাবার একেবারেই বাজার শূন্য আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং যেগুলো এখন দেখা যাচ্ছে এগুলো সবগুলোই আসলে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ যারা আসলে এগুলো বন্যার্তদের সহযোগিতার জন্য কিনেছেন তারা প্যাকেট করে রেখেছেন এবং সেগুলো নিয়ে যাবেন, এবং বিক্রেতারা এখন সেগুলো ডেলিভারি দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন, আজকে সকাল থেকে তারা তেমন কোনো পণ্যই বিক্রি করতে পারছেন না, কারণ তাদের কাছে সেই পরিমাণ পণ্য নেই যেগুলো আসলে বিক্রি করার মতন। বরঞ্চ গত 2-3 দিন আগে যেগুলো তারা যেগুলো বিক্রি করেছেন সেগুলো আজকে ডেলিভারি করছেন। এবং তারা যেটি বলছেন, মিলগেট থেকে তারা পণ্য যেই রকম চাহিদা তারা দিচ্ছেন সেই পণ্য তারা পাচ্ছেন না। এবং ক্রেতা যারা আছেন তারা অভিযোগ করছেন প্রায় প্রতিটি পণ্যেই, বিশেষ করে মুড়ি, চিড়া এবং শুকনো যে কোনো ধরনের খাবার যেগুলো আছে সেগুলোতে 5 থেকে 10 টাকা কেজিতে, অর্থাৎ এই 2-3 দিনের ব্যবধানে যখন বন্যার্ত মানুষের জন্য সহযোগিতার হাত সারা দেশ থেকে মানুষ বাড়িয়ে দিচ্ছেন, ঢাকা থেকে বিভিন্ন পণ্য নিয়ে ট্রাক বোঝাই করে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে এইসব পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। তবে বিক্রেতারাও সেটি স্বীকার করছেন যে 5 থেকে 10 টাকা প্রতিটা পণ্যেই বেড়েছে। বিশেষ করে তারা বলছেন যে তারা প্রয়োজনীয় পণ্য তারা পাচ্ছেন না, সেটি তারা দাবি করছেন। তবে বিক্রেতাদের এই দাবির বিপরীতে ক্রেতারা যেটি বলছেন যে বিভিন্ন ধরনের পণ্য, বিশেষ করে বন্যার্তদের সহযোগিতায় যে সকল পণ্য আসলে এখানে ঢাকা থেকে তারা কিনতে যাচ্ছেন, প্রায় প্রতিটি পণ্যে, বিশেষ করে যারা খাবার কিনতে যাচ্ছেন কিংবা পানি কিনতে যাচ্ছেন, ডাল, চাল, পোলার চাল, খিচুড়ি রান্নার জন্য যেসব জিনিসপত্র ব্যবহৃত হয়, তেল, সেসব পণ্যও বেশি দামের তারা অভিযোগ করছেন। তবে ভোক্তারা এবং ক্রেতারা যেটি বলছেন যে এই ধরনের হুজুগে, অর্থাৎ সুযোগ পেয়ে যেসব বিক্রেতা অসাধুভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন তারা একেবারে সঠিক কাজটি করছেন না। এই ধরনের সংকটময় মুহূর্তে বিক্রেতাদের আরও সহনশীল হওয়া উচিত বলে তারা মনে করছেন। তো কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতির খবর এই ছিল আমার কাছে। শুকনো পণ্যের বাজারে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটক পারাপার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। 2 দিন যাবত হ্রদের জলে নিমজ্জিত হয়েছে। গত 7 দিনের টানা বর্ষণ এবং আমরা একটু দেখাই, টানা বর্ষণের কারণে এবং উজান থেকে যে পানি নেমে আসার কারণে আসলে এখানে যে ঝুলন্ত সেতুটি সেটি ডুবে গেছে। বর্তমানে সেতুর উপরে প্রায় 3 ফিট পানি রয়েছে। সেতুতে যাতে কোনো পর্যটক চলাচল করতে না পারে সেজন্য আসলে এখানে প্রতিবন্ধকতা বা বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। আর আমরা কথা বলেছিলাম এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে যেহেতু মূলত এই ঝুলন্ত সেতু দেখার একমাত্র আকর্ষণীয় কেন্দ্র হবার কারণে মানুষজন এখানে আসেন, যেহেতু সেতুটি ডুবে গেছে সেই কারণে এখন পর্যটকের আগমন স্বভাবতই কম হবে এবং পর্যটকের আগমন কম হবার কারণে তাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাপ্তাই যে শুভরঙে যাওয়ার জন্য যে বোটগুলো আছে সেই বোটগুলো আসলে সারিবদ্ধভাবে ঘাটে বাঁধা রয়েছে। কোনো পর্যটক না থাকার কারণে এখানকার যে বোট চালকরা আছে তারা অলস সময় কাটাচ্ছেন, ফলে তারাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিভাবে তারা সংসার চালাবেন সেটা নিয়েও তাদের দুশ্চিন্তার কথা আমাদেরকে জানিয়েছেন। যেটা বলছিলাম যে হোটেল মালিক সমিতি থেকে আমাদেরকে যেটা বলা হয়েছিল, বিশেষ করে মোহাম্মদ নিয়াজ আহমেদের সাথে আমরা কথা বলেছিলাম, স্কয়ার পার্কের স্বত্বাধিকারী। তিনি বলছেন যে আসলে এই সময়টাতে রাঙামাটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটে
বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে এই ব্রিজ ডুবে যাওয়ার কারণে ওনারা আরো বেশি ক্ষতির সম্মুখীন হলেন। যেখানে প্রতিদিন ওনাদের লাখখানেক টাকা ব্যবসা হওয়ার কথা, সেটা না হয়ে পরন্তু উপায়ন্তর এখানে প্রতিদিন ওনাদের 30 থেকে 50,000 টাকা করে তাদের লস হচ্ছে। তো রাঙামাটির ঝুলন্ত সেতুতে ডুবে থাকার কারণে এখানকার ব্যবসা বাণিজ্যে যে প্রভাব পড়েছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কাপ্তাই হ্রদে, জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। দেখছেন এই সময়ের বাণিজ্য। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সহ 3 জনের বিও হিসাব সহ সব ধরনের লেনদেন স্থগিত করেছে বিএসইসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসি জানিয়েছে নাফিস শরাফতের সঙ্গে আরও 2 ব্যক্তি হাসান তাহের ইমাম ও জালাল একরামুল কবিরের বিও হিসাব স্থগিত করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে এসব ব্যক্তির বিও হিসাবের হালনাগাদ তথ্য বিএসইসিকে জানাতে ঢাকা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড CDBL-কে নির্দেশ দেওয়া হয়েছে। শেয়ার বাজারের একটি ব্রোকারেজ হাউসের উপর বিএসইসির তদন্তে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ, ওই 3 জনের বিরুদ্ধে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক রুটে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে আগ্রহী যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ নিতে পারবে না এয়ারলাইন্সগুলো। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমরোড সাদিকুর রহমান চৌধুরী। তিনি জানান, বন্যার কারণে যারা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ধরতে পারেননি তাদের থেকেও চার্জ নেওয়া যাবে না। এছাড়া দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য দেশীয় এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শাহজালাল বিমানবন্দরে একটি সেল গঠন করা হয়েছে বলেও জানান সাদিকুর রহমান। এদিকে দেশের বিমানবন্দর সহ কোনো জায়গায় এখন পর্যন্ত এমপক্স আক্রান্ত যাত্রী শনাক্তের খবর পাওয়া যায়নি। এই বন্যার জন্য রাস্তাঘাটের অচল অবস্থার জন্য আমাদের অনেক যাত্রী সাধারণ কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটে যে বুকিং করেছিল টিকিটগুলো, এগুলো কিন্তু অনেকে আসতে পারছেন না বা অনেকে সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমরা কিন্তু গতকালকে এই সমস্ত এয়ারলাইন্সগুলো চিঠিতে জানিয়ে দিয়েছি যে এই বন্যার কবলিত হয়ে যারা আসছে তাদের জন্য টিকিট রিবুকিং করা, রিইস্যু করার জন্য এক্সট্রা কোনো চার্জ তাদের জন্য ধার্য করা না হয়। আমাদের যে মেডিকেল টিম আছে এখানে, তারা কিন্তু সার্বক্ষণিক একটা স্ক্রিনিংয়ের ভিতরে তাদেরকে যাত্রীদেরকে রেখেছে এবং তারা 24 আওয়ার্স কিন্তু এই কঠিন কাজগুলো করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের দেশে আসলে আমাদের জানা মতে এখন কোনো মানকি পক্স নেই, কিন্তু আমরা সতর্ক আছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার, আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। নতুন নতুন এলাকা প্লাবিত, চলছে বেঁচে থাকার লড়াই। বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ পূর্বাঞ্চলের বহু এলাকা, ব্যাহত পণ্যবাহী ট্রাক চলাচল। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ, ডুবেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। এবং পানিবন্দী জেলায় ত্রাণ বিতরণে হঠাৎ করেই বেড়েছে শুকনো খাবারের চাহিদা, সুযোগ পেয়ে দর বাড়িয়েছেন ব্যবসায়ীরা, চিরা মুড়ির দোকানে বাড়তি ভিড়। এই ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।